অর্থবহ নির্বাচন আয়োজনে সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। ফ্যাসিস্ট মুক্ত প্রশাসন সহ দলকানা উপদেষ্টাদের অপসারণ দাবি। এআই এর অপব্যবহার রোধে আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জ বললেন সিএসি। প্রত্যন্ত এলাকায় বিশেষ নজরদারির তাগিদ। তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি কাল। সংবিধানের ভুল ব্যাখ্যায় বাতিলের অভিযোগ আইনজীবীর। এবং এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% করল সরকার, কার্যকর 2 ধাপে। সন্তোষ জানিয়ে ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসনে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণ করতে হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগকে ফ্যাসিস্ট মুক্ত করার পাশাপাশি সরকারের ভেতর দলীয় কেউ থাকলে তাদের সরানোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। ও সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। চিহ্নিত ফ্যাসিস্ট যে দোষর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। এদিকে নভেম্বরে গণভোটের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অর্থের অপচয় রোধে নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবের 90 ছাত্র অভ্যুত্থানের উপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভা যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান আমানুল্লাহ আমান। ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা নিষিদ্ধ থাকবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন, নির্বাচন ও গণভোট প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ভোটের দিন নির্বিঘ্নে কেন্দ্রে যাবে মানুষ। একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায় তাহলে বাড়তি খরচ একেবারে কম সময়, কিন্তু তারপরেও এটা করতে হবে। তো এটা তো এক ধরনের, আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। ছাত্র সংসদ নির্বাচনে গণজোয়ারের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, জামাত নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান রুহুল কবির রিজভী। 80 সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম তো বিএনপি যেতে। 80 সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি 91 সালে, তো 91 সালে তো ওখানে জামাত তো জেতেনি। শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে এটার কোনো কারণ নেই। আওয়ামী লীগের কার্যক্রম কতদিন নিষিদ্ধ থাকবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান বিএনপির এই মুখপাত্র। আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচনে এআই এর মাধ্যমে অপপ্রচার রোধে সুনির্দিষ্ট পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্টদের যৌথ প্রচেষ্টা জরুরি বলেও মত দেন তিনি। নির্বাচনে এসব কথা বলেন। নির্বাচনে প্রত্যন্ত এলাকায় বিশেষ নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশনাও দেন তিনি। এম আর আসাদের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপপ্রচারের বিষয়ে শুরু থেকেই সতর্ক নির্বাচন কমিশন। এর অপব্যবহার রোধে মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেয় কমিশন। বক্তব্যে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এআই এর অপব্যবহার। Because during the election, many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. অপপ্রচার ঠেকাতে সংশ্লিষ্টদের যৌথ প্রচেষ্টা ও পরামর্শ প্রয়োজন বলেও মত দেন তিনি। You have to come up with suggestions regarding these nitty-gritties so that we can design an appropriate infrastructure to address the misinformation and disinformation. চরাঞ্চল, দ্বীপ ও পার্বত্য এলাকায় বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন নাসিরউদ্দিন। How fast we can check the facts? Who will do it? What agencies we will utilize for fact checking? This has to be, we have to come up with concrete suggestions. পাহাড়ি এলাকা থেকে দ্বীপাঞ্চল, অফশোর আইল্যান্ডস, ওখানে আমরা কিভাবে রিচ করব? Who will be the people sitting there to communicate with us regarding this misinformation? So all these nitty-gritties you have to suggest. এর জন্য নিয়োজিত জনশক্তির সংখ্যা ও সামর্থ্য বিবেচনায় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। How many people we have to engage in every shift? এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। That will be তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মামলার বিষয়ে শুনানি করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া। তিনি বলেন, সাংবিধানিক ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এতে বিতর্কিত একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকারের হাতে দেশ পরিচালিত হয়। আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন, কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন। কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা, আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কি দাঁড়াবে, এগুলো আপনার বিবেচনায় নিতে হয়। এটা শুনানি আজকে শুরু হয়েছে। আমরা আমাদের অনেকগুলো বক্তব্য পেশ করেছি আজকে, এবং আমরা আশা করছি হয়তো কালকে আমাদের পক্ষের শুনানি আমরা শেষ করতে পারবো। তারপরে আরও অন্য পক্ষ আছে, তারা বলবে। গুমের মামলায় কাল ট্রাইব্যুনালে 30 আসামিকে হাজিরের দিন ধার্য থাকলেও গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী আসামিরা নিজেরা আত্মসমর্পণ করতে পারেন, অন্যথায় হাজির হতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিন জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দ্বিতীয় দিনের মতো যুক্তি খণ্ডন করেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করেছে সরকার। 2 ধাপে এটি কার্যকর হবে। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দাবি অনুযায়ী ভাতা নিশ্চিত করতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। আর দাবি পূরণ হওয়ায় আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ 3 দাবিতে টানা 10 দিন আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি বাধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার বাড়ি ভাড়া ভাতা 7% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষকরা। অবশেষে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে তা 2 ধাপে বাস্তবায়নের কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে,
এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। সরকার দাবি মেনে নেয় ক্লাসে ফেরার কথা জানান শিক্ষক নেতারা। এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। এই সমঝোতাকে নতুন সূচনা উল্লেখ করে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান শিক্ষকরা। শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দাবি মেনে নেওয়ার সরকারি ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলন সফল দাবি করে সব কর্মসূচি প্রত্যাহারপূর্বক ক্লাসে ফেরার ঘোষণাও দেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। গত 12 অক্টোবর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে শিক্ষক কর্মচারীদের 10ম দিনের আন্দোলন। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার দুপুরে সরকারের সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতদের মাঝে ফেরেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। আনুষ্ঠানিকভাবে আমার আলোচনা শুরু করছি। শিক্ষক কর্মচারীদের দাবিকৃত 20% বাড়ি ভাড়া ভাতার 15% সরকার মেনে নেয় সন্তোষ জানান আন্দোলনরত শিক্ষকরা। আজকে 11 দিনের আন্দোলনের আমাদের আজকে এই বিজয়টা হয়েছে, এর জন্য আমরা সন্তুষ্ট। পরবর্তীতে মেডিকেল ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি হয় তাহলে আমরা আরো উপকৃত হব। আমরা ধাপে ধাপে আমরা সরকারের কাছ থেকে আমরা এটা আদায় করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টাকে। এটা আমাদের শিক্ষকদের প্রাথমিক একটা বিজয়। আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। যে কোনো যৌক্তিক দাবি যাতে আলোচনার টেবিলেই শেষ হয়, কাউকে আর রাস্তায় নামতে না হয়, বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের সফলতা দাবি করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। তাদের দাবিগুলোও সরকার ধাপে ধাপে মেনে নেবেন বলেও প্রত্যাশা জানান এই শিক্ষক নেতা। আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো। তো আমরা নগর থেকে দুইটা পেয়েছি, বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কুরিয়ার সেকশন থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বলছে অগ্নিকাণ্ডে 45টি উৎপাদক প্রতিষ্ঠানের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। এতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়ে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বলছে এর অর্থনৈতিক প্রভাব 4000 কোটিতে পৌঁছাতে পারে। আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংস্থা দুটি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ওষুধ শিল্পের 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। সব মিলিয়ে এর আর্থিক প্রভাব প্রায় 4000 কোটি টাকার বলে মনে করছেন তারা। 45টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এখন আপনি হিসাব করে দেখেন 200 বা 300 কোটি টাকার র ম্যাটেরিয়াল, এ তো ওই 20টা বা 30টা আইটেমের একটা আইটেম। দ্যাট মিন্স আমরা জাস্ট রাফলি ধারণা থেকে বলছি যে ইট মে ইম্প্যাক্ট অন 3000 থেকে 5000 কোটি টাকার ফিনিশ গুডকে প্রোডাকশনকে ব্যাহত করতে পারে। অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, ডায়াবেটিস ও ভ্যাকসিন সহ জীবন রক্ষার ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দাবি করে বাপি বলছে এ ক্ষতি পুরো খাতকে ঝুঁকির মুখে ফেলবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। ঔষধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ভস্মীভূত হওয়ায় এই শিল্প খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সাথে এই আকস্মিক ক্ষতি আমাদের বহুবিধ ঝুঁকি
এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এদিকে ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে শাহজালালের কার্গো ভিলেজের আগুনের সূত্রপাত বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে CNF এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয় এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। অনেকগুলো সংস্থা এই বিষয় নিয়ে কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলেও আশাবাদ জানান তিনি। কমিটিগুলো আসবে, সেগুলো যদি আমরা কমপ্লাই করি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 253 জনে। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে আগে 24 ঘন্টায় 414 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 277 জন, ঢাকা বিভাগে 124 জন, বরিশালে 126 জন, চট্টগ্রামে 114 জন, খুলনায় 41 জন, ময়মনসিংহে 46 জন, রাজশাহীতে 40 জন, রংপুরে 41 ও সিলেট বিভাগে 5 জন ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা 61,605 জন। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তার হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। তিনি জানান, 1 মাস আগে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। জবানবন্দি শেষে বর্ষা সহ 3 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রোববার বিকেল 4:30টায় পুরান ঢাকার নূরবক্স রোডের একটি বাসায় প্রাইভেট পড়াতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জোবায়েদ। এ সময় বাসার গেটেই তার গলায় চাকু দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান জোবায়েদ। এ ঘটনায় সেদিনই জোবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ। পরদিন ঘটনার আর এক অভিযুক্ত বর্ষার প্রেমিক মাহিরকে থানায় সোপর্দ করেন তার মা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যায় বর্ষা ও প্রেমিক মাহির সহ 3 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। পুলিশ বলছে, জোবায়েদের গলায় ছুরি চালানোর সময় ছাত্রী বর্ষাও উপস্থিত ছিলেন, দেখেছেন সবকিছুই। নিজেকে বাঁচাতে জোবায়েদ বর্ষার কাছে অনুরোধ করলেও বর্ষা ছিল নির্লিপ্ত। মৃত্যু নিশ্চিত করেই ক্ষান্ত দেয় তারা। তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বার্জিস সাবনাম বর্ষাকে 1 বছর ধরে প্রাইভেট পড়াতেন জোবায়েদ। গত 4 মাস আগেই জোবায়েদের প্রতি ভালোবাসা জন্ম নেয় বর্ষার, কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসা কমতে থাকে। বিষয়টি তিনি জানান সাবেক প্রেমিক মাহিরকে। এরপরে জোবায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তারা। হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হওয়ার পরে জোবায়েদ দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। কিলিং মিশনে অংশ নেন মামলার 3 নম্বর আসামি মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলান। এ ঘটনায় এই 3 জনকে আসামি করে বংশাল থানায় মামলা দায়ের করেন জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। এতে অজ্ঞাত আরও 5 জনকে আসামি করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দলের মধ্যে সৎ, গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। দলের মধ্যে বিশৃঙ্খলাকারী এবং চাঁদাবাজদের ঠাঁই নেই বলেও জানান তিনি। বিকেলে আশকোনা বাজারে দক্ষিণখান থানা মহিলা দল আয়োজিত নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোস্তফা জামান। আমাদের যে একজন নেতা কর্মীদের নাম আমরা লিখিত ছাড়া 1-2 জনের জন্য পুরা দলটাকে আমরা ক্ষতিগ্রস্ত করতে চাই না। 1-2-5 দল ছেড়ে চলে গেলে কিছু আসে না। আমার মতো মোস্তফা বিএনপি ছেড়ে গেলে বিএনপি কিছু হবে না। আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন, আর আমি যদি ভালো কাজ করি, আমার সেগুন সাহেব যদি ভালো কাজ করে, আপনারা হেরাল যদি ভালো কাজ করে, আমাদেরকে সাপোর্ট দিবেন।
আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে চট্টগ্রামের রেডিসন ব্লুতে 3 দিনের কুলিনারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে 72 জন শেফ অংশ নেন। প্রতি সেশনে 6 জন করে অংশগ্রহণকারী তাদের রন্ধন শিল্পে সৃজনশীলতা দক্ষতার পরিচয় রাখে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেনা হোটেল ডেভেলপমেন্ট সিইও আবু সাইয়েদ মোহাম্মদ আলী, অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরেশি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। হলুদ সীমারেখা অতিক্রম করায় তাদের ওপর গুলি চালানো হয়। এদিকে ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্প কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। দানেস্কের আরও একটি অঞ্চল দখলের দাবি করেছে মস্কো। অন্যদিকে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে না আনলে চীনের ওপর 155% রপ্তানি শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে উপত্যকাটির পূর্বাঞ্চলীয় আল শাফ এলাকায় 4 জন নিহত হয়েছে। নিহতরা সবাই নিজেদের বাড়িঘরের অবস্থা দেখতে গিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় হলুদ সীমারেখা অতিক্রম করায় তাদের উপর গুলি চালানো হয়। এদিকে ইউক্রেনের দোনেস্কের আরও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্প কেন্দ্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মস্কো। পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার 136টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে একটি ন্যায়সঙ্গত চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি না হলে চীনের উপর 155% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এরই মধ্যে চীনের বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গুরুত্ব খনিজ পদার্থের সরবরাহ বাড়াতে $8.5 বিলিয়ন প্রকল্পে বিনিয়োগ চুক্তি সই করেছে দেশ দুটি। ওদিকে যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারি থেকে প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, DHS। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থবহ নির্বাচন আয়োজনে সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। ফ্যাসিস্ট মুক্ত প্রশাসন সহ দলকানা উপদেষ্টাদের অপসারণ দাবি। AI এর অপব্যবহার রোধে আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। প্রত্যন্ত এলাকায় বিশেষ নজরদারির দাবি। তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি কাল। সংবিধানের ভুল ব্যাখ্যায় বাতিলের অভিযোগ আইনজীবীর। এবং এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% করল সরকার। কার্যকর 2 ধাপে, সন্তোষ জানিয়ে ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।